This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকলকে স্বাগত সংবাদ শিরোনামের পর্দায়। সঙ্গে আমি আছি শ্রেয়া। শুরু করছি জেলা শিরোনাম নিয়ে আজকে বিশেষ প্রতিবেদন। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি ঝড় ও বৃষ্টি হয়। ডুয়ার্সে চালসা-মেটুলির রাজ্য সড়কে কিলকোট চা বাগান সংলগ্ন এলাকায় একটি বড় গাছ ভেঙে পড়ে। প্রায় 1 ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে মেটেলি থানার পুলিশ ও বনকর্মীরা দ্রুত গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী মহাসমারোহে পালিত করা হবে। গৌর প্রসঙ্গে ভোরের বৈতালিক দিয়ে গানের অনুষ্ঠান শুরু করা হবে। রবীন্দ্র ভবনে কবিকণ্ঠ পাঠ, উপাসনা গৃহে প্রার্থনা সভা এবং মাধবী বিতানে সঙ্গীত, নৃত্য ও আলোচনা সভা আয়োজিত হয়েছে। সন্ধ্যায় গৌর প্রসঙ্গে তাসের দেশ নৃত্যনাট্য পরিবেশিত হবে। বিশ্বভারতী পরিবার এই অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। প্রথম পক্ষের স্ত্রী মানসুরা লস্করকে খুনের চেষ্টার অভিযোগে জয়নগর থেকে গ্রেফতার করা হয়েছে আলাউদ্দিন লস্করকে। গত 30 এপ্রিল ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় আক্রমণ করে সে। গুরুতর জখম মানসুরাকে প্রথমে পদ্মের হাট, পরে কলকাতা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক। পুলিশের তদন্তে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। মানসুরার পরিবারের পক্ষ থেকে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। আমার বোন যে মেরেছে ওটা আমার বোনা ছিল। ও দোষী মানে ফোন মার্ডার করতে বলে আমরা ছেড়ে নিয়েছি ওর কাছ থেকে, নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়েছি আমরা। দেওয়ার সত্ত্বে ও হুমকি দেয়, মারবো এই করবো বলে। বোন বাইরে থাকে সবসময়, বাড়ি থেকে বাড়ি আসছে ঈদের সময়, ঠিক আছে, ঘুরতে যাচ্ছে। কালকে বাড়ি চলে যাওয়ার, যেখানে থাকতো সেখানে চলে যাওয়ার ডেট আছে। আজকে ওই যে ডাক্তার হসপিটাল ডাক্তার দেখা দিয়ে ওষুধ আনো বলে। আর যে যার সাথে বিয়ে চালো ওইটি ওরা 4, 5, 6, 7 জন ছিল। ও যার পথে এখন সবাই মিলে ব্যাট দেয়, কেউ ছিল না, একা যাচ্ছে কুইপেছে। নাম আলাউদ্দিন, আর যারা ছিল একজন নাম সাইফুল্লাহ লস্কর, কালাবুল লস্কর, আর ওর বড়ো ভাই হান্নান লস্কর। এই কজন মোটামুটি ওখানে ছিল। আর 3টে মেয়ে ছিল, একজন খোদে লস্কর, আরেকজনের নাম সারিকা লস্কর। মূলত কেন কোপালে এই কারণে কোনো জায়গায় বিয়ে দিচ্ছি আমরা, ওদের বাড়ি বিয়ে হচ্ছে, সেই কারণে মোটামুটি ওর কুইপেছে। আর ওখানে হুমকি দেয়, মারবো, গুলি করবো, এই করবো। আমরা মনে করি মারবে, একটা মেয়ে আছে মারবে, ওর মারা বললে কি মারবে, সেই ভয়, সেই ইয়েতে আমরা কিছু করি না। কুমনি আছে এ বলে, তার সত্ত্বে ওর কাছে ওর অনেকবার বলেছে আমার কাছে চলে আয় তুই। বলছে না, আমি যেখানে বিয়ে ছেড়ে দেবো তুমি সেখানে আমি যাবো না। তুমি ফোন মার্ডার করো, সবসময় মেশিন ব্যবসা করো, আমি তোমার কাছে যাবো না। এই যাই না বলে আজকের কুইপেছে। দেখো এই কুইপেছে 5টা নাগাদ। দেখো না কি হচ্ছে, পুরো সম্পূর্ণ মানে দাদে কুইপে ছড়া দিয়ে কুইপে। আপনার বোনের নাম? বোনের নাম মানসুরা গাজী। আর ভগ্নিপতির নাম? ভগ্নি জয় লস্কর। এখন কি চাইছেন? এখন আমরা ওর ফাঁসি চাই, সাজা চাই, ওদের সব সাজা চাই আমরা। মুর্শিদাবাদের রানীনগর 1 নম্বর ব্লকের হুশিয়া অঞ্চলে বাম ও কংগ্রেসের 2 পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন। বিধায়ক সমীর হোসেনের উপস্থিতিতে তারা তৃণমূলের পতাকা হাতে নেন। তৃণমূলের দাবি, উন্নয়নের প্রতি আস্থা রেখেই তারা দলবদল করেছেন। স্থানীয় বাম ও কংগ্রেসের নেতৃত্বের কাছে এটি একটি বড় ধাক্কা। কংগ্রেস সিপিএম এর জোটের 2 জন রানিং মেম্বার এবং 6-7টা প্রাক্তন মেম্বার এবং যারা কংগ্রেস সিপিএম এর যারা নেতৃত্ব, মজিবুর থেকে, পিন্টু থেকে শুরু করে, বাইজামিন থেকে শুরু করে আরো যারা নেতৃত্ব ছিল, আজকে হুরসি অঞ্চলে কংগ্রেস সিপিএম এর যারা জোটের নেতৃত্ব ছিল তারা সবটাই আজকে 500 লোক নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। এবং এর ফলে হুরসি অঞ্চল প্রায় বিরোধী শূন্য হওয়ার মুখে। বিধানসভা পর যত এগিয়ে আসছে সিপিএম কংগ্রেসের সংগঠনটা দুর্বল। এরপর আমাদের হেরামপুর অঞ্চল এবং ইসলামপুর অঞ্চলেও বড় যোগদান হবে। আমাকে ডেট যারা চেয়েছে কয়েকদিনের মধ্যেই, 8 থেকে 10 দিনের মধ্যে আমি তাদেরকে একটা ডেট দিব। সেখানে হুরসি আজকে হলো, হেরামপুর এবং ইসলামপুর সেখানেও বড় যোগদান হবে। এবং অনেক নেতারা যারা বিধানসভার সময় নেত্রীকে উল্টাপাল্টা কথা বলেছিল সেসব নেতারাও যোগাযোগ করছে। কিন্তু যেহেতু দলকে, নেত্রীকে যারা খারাপ কথা বলছে তাদেরকে আমরা দলে ঢুকতে দেব, এরকম অনেক নেতারা হাতে পায়ে ধরছে বিভিন্ন জায়গায় গিয়ে।
কিন্তু তাদের দরজাটা আমরা বন্ধ করে রেখেছি। আমরা ভালো লোক যারা যারা দলটা করতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা সম্মান করে, তাদেরকে আমরা দেখে দেখে দলে নিচ্ছি। যাদের মধ্যে 2 নম্বরই আছে তাদের জন্য কিন্তু আমরা দরজাটা বন্ধ করে রেখেছি। যোগদান কর্মসূচির পাশাপাশি দলীয় কার্যালয়ের সুতে কাটা হয়েছে। আজকে আমাদের যুব সভাপতি জুয়েলের পাঠিয়ে সেখানে উদ্বোধন হলো এবং রায়নগর বিধানসভায় বিশেষ করে আমরা ডেট দিতে পারছি না। আসলে আবার প্রচুর যোগদানের জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন জমা পড়েছে। আমরা দেখে দেখে ভেরিফাই করছি তারা সঠিক লোক কিনা দেখে দেখে তারপর গ্রামে আমাদের বুথ স্তরে কথা বলে যোগদানগুলো করাচ্ছি বলে একটু সময় লাগছে। আমরা জুলাইয়ের পর থেকে প্রত্যেক দিনই প্রায় যোগদান করাবো। শিউরি 2 নম্বর ব্লকের 35 জন ঠিকাদারের কাটমানি ফেরতের দাবিতে ব্লক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের অভিযোগ 2021 থেকে 2022 সালে রাস্তা ও ড্রেনের কাজে টেন্ডার হলেও কাজ পাননি, অথচ মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগে জড়িত আরো 2 ব্যক্তি, হীরা শেখ ও লালন শেখ। কারণ 2021-22 সালে আমাদেরকে টেন্ডার সংক্রান্ত উপরে কিছু দায়িত্ব, টেন্ডার সংক্রান্ত ব্যাপার আমাদেরকে দায়িত্ব দিয়েছিল। সেটা ব্লক সভাপতি যে টেন্ডারে যা যেই সব কাজগুলো হবে সেই কাজের উপরে যে পার্সেন্টেজটা নেওয়া হয় ব্লকগতভাবে, সেই টাকাটা কালেকশন করার জন্য আমাদেরকে রেখেছিল ব্লক প্রেসিডেন্ট। সেটা আমি একা ছিলাম না, নুরুল ইসলাম সাহেব, আমি একা ছিলাম না, ওর সঙ্গে আমার সঙ্গে আরো একজন ছিলেন কন্ট্রাক্টরদের মধ্যে। তো সেই টাকা আমরা, আমাদের দায়িত্ব ছিল একটাই যে টেন্ডার হওয়ার পরে পরে আমাদের যে পার্সেন্টেজটা থাকতো সেই পার্সেন্টেজটা সবারই কাছ থেকে, যেসব যারা ওই হয়তো 10টা টেন্ডার এনআইটিতে একটা এনআইটিতে 10টা কাজ হয়েছে, সেই 10টা ছেলের কাছ থেকে আমাদের শুধু টাকাটা কারেকশন করার আমাদের কাজ ছিল মূল উদ্দেশ্য। সেই টাকা কারেকশন করার সঙ্গে সঙ্গে যেদিন টাকা সম্পূর্ণ হয়ে যেত কারেকশন করা, তার পরের দিনেই কিন্তু সেই হিসাব বুঝিয়ে সেই ব্লক প্রেসিডেন্টের বাড়িতে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হতো। এরপরে আমরা সেই টাকা মানে আমাদের কাছেও থাকতো না বা ব্লক পার্টি অফিসেও থাকতো না। তো এই ঠিকাদারদের কাছ থেকে টাকাটা নেওয়া হয়েছিল কেন? হ্যাঁ, এটা অলরেডি গোটা ব্লক ভিত্তিক বলা, গোটা জেলা ভিত্তিক একটা সিস্টেম আছে যেটা হয়তো আমরা ব্লকে বা জেলাতে আগে যেভাবে দেখতাম, যেভাবে হতো, যেটা টেন্ডার নিজের নিজের পেপারে হয়তো নিজের নিজের ক্ষমতায় হয়তো টেন্ডার ছিল, কেউ হয়তো 15%, কেউ 20% লেস মেরে তার কাজটা নিত। সেই সিস্টেমটাকে তুলে দিয়ে অলরেডি এখন আমরা যেভাবে একটা নিয়ম করেছি যে পার্টি পরিচালন ক্ষেত্রে কিছু পয়সাপাতি টাকা দরকার আছে, তাই আমরা এখানে সবাই এখানে ব্লকগতভাবে একটা সিস্টেম তৈরি হয়েছিল যে কোনো রকম টেন্ডার লেস ফেস মারা যাবে না। হ্যাঁ, হয়তো 0.5, 0.1, 0.2 এরকম একটা লেস মেরে টাকা, বাকি 10% টাকা সেই টাকা পার্টির খাতেই তোমার জমা হয়ে যেত। হ্যাঁ, সেই হ্যাঁ বলো। বলছি যে তাহলে টাকাগুলি আপনার কাছে এখন না, আমার কাছে তো টাকা ওরা জোর করতে পারে না। আমি ছিলাম, আমি তখন জাস্ট আমাকে দায়িত্ব দিয়েছিল। আজও যে সিস্টেম আছে সেই সিস্টেমে হয়তো কাউকে দায়িত্ব দেওয়া আছে। বিগত দিনে আমি দায়িত্ব ছিলাম, আমি সেই দায়িত্ব আমি যত টাকা কালেকশন করেছি আমি আমার ব্লক প্রেসিডেন্টের হাতে দিয়ে দিয়েছি। তারপরে এরপরে আমার আর কোনো ভূমিকা নেই। ব্যাস টাকা কাজের আগেই নির্ধারণ করা হতো না কাজের পরে? না, এটা অলরেডি একটা সারা সিজনের মতো একটা কমিশনটা নির্ধারিত হয়ে যেত। হ্যাঁ, 1 লাখ টাকার কাজ হলে 10,000 টাকা। সেটা কি টেন্ডারের আগে হতো না পরে, কাজের পরে হতো? না, টেন্ডার হয়ে যাওয়ার পরে যখন ফিনান্সিয়াল বিল যখন খোলা যেত, সেই খোলার পরে সেই টাকা কিন্তু তারা হাতে জমা দিতে হতো। তাহলে টেন্ডার হওয়ার পরে আপনাদের কাছে হাতে টাকা দিয়েছে কিন্তু কাজ হয়নি কেন? হ্যাঁ, সেটা কাজ হয়নি। এটাই তখন একটা পাড়াই সমাধান বলে একটা বেরিয়েছিল, তো সেইখানে কিছু কাজ পাড়াই সমাধান দিদির কাজ ছিল সেটা। হ্যাঁ, কোনো কারণবশত সেটা টেন্ডার হয়েছে কিন্তু কাজগুলো কিন্তু সাকসেস হয়নি, মানে তার ফান্ডের টাকা দিতে পারেনি তখন। এবার সেই ফান্ডে টাকা না দেওয়ার জন্য কাজগুলো ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা সবাই একটু আলোচনা করেছিলাম যে না, ওই যে হয়তো যার কাছ থেকে হয়তো 5 লাখ টাকা কাজ দিয়েছি, 50,000 টাকা ব্যাক মানি নিয়েছি,
সেই 50,000 টাকাটা তাকে পরে অন্য কাজ দিয়ে তার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, কিন্তু সেটা আর হয়নি। সেটা বিগত আজকে 3-4 বছর হয়ে গেলে ঝুলে পড়ে আছে, সেই টাকার কিন্তু কোনো অ্যাডজাস্ট হয়নি। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে আসানসোল দিনভরে নানা অনুষ্ঠান হয়। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে আসানসোলে দিনভর নানা অনুষ্ঠান হয়। পুর নিগমের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন স্কুল পড়ুয়ারা। রবীন্দ্র ভবনে মাল্যদান ও সংস্কৃতি অনুষ্ঠান হয়। এছাড়াও মহিলা উদ্যোগের পক্ষ থেকে পৃথক শ্রদ্ধাঞ্জলি ও নৃত্য গানের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। শহরের বিভিন্ন প্রান্তে আলোচনা সভা ও সংস্কৃতি পরিবেশনার মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানান শহরবাসী। বার্তা তো কবিগুরু সম্পর্কে নতুন বার্তা তো দেওয়ার কিছু নেই। আমরা বাঙালি, উনি আমাদেরকে গর্বিত করেছেন, সারা বিশ্ব ওনার নাম জানে। তাই আজকে তার জন্মতিথিতে আমরা প্রত্যেকবারই এখানে আসি, রবীন্দ্র ভবনের সামনে মাল্যদান করে। আসানসোল মহিলা উদ্যোগের তরফ থেকে শুধু আমরা নই, আসানসোলের বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ শ্রদ্ধার্ঘ জানান। কারণ কবিগুরু বাঙালিকে যে বিশ্বের দরবারে আমাদের ভারতের নাম বা আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার নামকে যে উনি আলোর বিচ্ছুরণে ভরিয়ে দিয়েছেন, তার জন্য সত্যি উনি আমাদের কাছে সত্যিই ভগবান। হ্যাঁ, ভগবানকে তো আমরা চোখে দেখি না, কিন্তু আমরা বাঙালিরা কবিগুরুকে ভগবান রূপেই ভাবি। তাই আজকে ওনার জন্মদিনে আমরা সবাই এসেছি, আসানসোলের সবাই এসছে। তো আমি খালি একটা কথাই বলবো যে রবীন্দ্রনাথ যেন কোনো দিন বাঙালির কাছ থেকে মুছে না যায়। হ্যাঁ, কারণ আস্তে আস্তে আমাদের নতুন প্রজন্ম রবীন্দ্রনাথ সম্বন্ধে কিন্তু খুব কমই জানে। তার জন্য অবশ্য দোষ তাদের নয়, পারিপার্শ্বিকতার দোষ। সবাই ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু তবুও বলবো বাঙালি কেন সারা ভারতবর্ষের আপামর জনগণের রবীন্দ্রনাথের কথা মনে রাখা উচিত। তিনি একমাত্র প্রথম মানুষ বা প্রথম বিশ্বকবি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাই বিশ্বকবির প্রতি আমাদের আজকে শ্রদ্ধা, আমাদের প্রণাম জানাচ্ছি। ব্যারাকপুরের কয়রাপুর এলাকায় একটি মাঠ থেকে উদ্ধার হলো একটা অপরিচিত মহিলার মৃতদেহ। স্থানীয় কৃষকরা সকালে জমিতে কাজ করতে এসে দেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়না তদন্তে পাঠায়। পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে মিতার পরিচয়পত্র উদ্ধার হয়েছে। সেখান থেকেই জানা গেছে মিতার নাম প্রীতিলতা দাস এবং তিনি উত্তর দিনাজপুরের বাসিন্দা। খবর পেলাম যে কয়রাপুর খালের ধারে একটা মহিলা মৃত অবস্থায় পড়ে আছে। তা আমরা যথারীতি আসলাম, থানাকে খবর দিই, থানাও আসে। তা যা দেখা গেল, ওনার ডকুমেন্টস কিছু দেখা গেছে, তাতে প্রীতিলতা দাস ওনার নাম। এখন ঠিকানাটা দেখাচ্ছে উত্তর দিনাজপুরে, ইটাহার, উত্তর দিনাজপুর। আর ওনার কাছে কিছু ব্যাগ পাওয়া যায়, ব্যাগের ঠিকানাটা দেখা গেছে আপনার নীলগঞ্জের দিকে। হয়তো কোথাও কাজে টাজে কাজ করতে, হয়তো কোথাও, কিছু এখনো বোঝা যাচ্ছে না যতক্ষণ না তার তদন্ত হচ্ছে। নর্মাল অবস্থাতেই পাওয়া গেছে। হ্যাঁ, গলায় যত আমি যেটা অফিসার থেকে, পুলিশ অফিসার থেকে জানতে পারলাম যে গলাতেই ফাঁসটা, হয়তো গলায় ফাঁস টাস দিয়ে মারা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নির্জন এলাকা। এই জায়গাটা তো মানুষ রাতের বেলা আসেনি, খুবই সকালেই চাষিবাসীরা সন্ধ্যার পরে বাড়ি ঢুকে যায়। এই জায়গাটাই চাষের জায়গা, চাষ আবাদ করতে মানুষ যায়। সকালবেলা দেখতে পায় একটা মানুষ যে এরকম পা দেখে তাকে একজন পড়ে আছে। না না না, আমাদের কাছে 2 পঞ্চায়েত বা এলাকায় পুরো শান্তি। এটা বাইরের কোনো মহিলা, এখানে বললাম তো আপনাকে যে উত্তর দিনাজপুর থেকে তার ঠিকানাতে আধার কার্ড পাওয়া গেল উত্তর দিনাজপুর। তা এখানে নীলগঞ্জে এসে হয়তো কোনো কাজ করতো, তার ব্যাগের ঠিকানা দেখে বলছি যে নীলগঞ্জে হয়তো কাজ করতে পারে, হয়তো হতে পারে সেরকম কিছু। কে কি করে না কি মনে হচ্ছে এটা তো এখন মনে করা সম্ভব না। আরো আপডেট পেতে চোখ রাখবেন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।